চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের পরিচিত অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন আজকের ভাবনায় বিভিন্ন দিন আমরা বিভিন্ন ধরনের ভাবনাকে আশ্রয় করে থাকি, যে ভাবনা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক পরিমণ্ডলে একটা অন্য ধরনের বার্তা বয়ে আনে, যে ভাষায় প্রগতিশীল চিন্তা ভাবনা রয়েছে, যেখানে মানুষের নিজের কথাকে খুঁজে পায়। আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমার বাঁ দিকে রয়েছেন গোপাল চক্রবর্তী। নমস্কার। গোপাল চক্রবর্তী উনি বিভিন্ন সংস্থার দায়িত্বে আছেন এবং সাহিত্যের বঙ্গ সাহিত্য সম্মেলনের সাধারণ সম্পাদক, বঙ্গ সাহিত্য সম্মেলনেরও সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানেও আছেন। তো ওনার পাশে নবীন প্রজন্মের একজন কবি পূজা ইন্দু। আর একেবারে বাঁ দিকে যিনি রয়েছেন আমাদের চ্যানেলের নিয়মিত মুখ এবং বিশিষ্ট কবি মানিক দে। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। তো আমরা প্রথমেই আজকে আমাদের অনুষ্ঠানের প্রথমেই যাব গোপাল চক্রবর্তীর কাছে। আমরা জানি গোপাল চক্রবর্তী বিভিন্ন সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তার যাতায়াত আছে, তবে আজকে মূলত কবি হিসেবেই তিনি আমাদের মধ্যে রয়েছেন। আমরা কবিদের সকণ্ঠে কবিতা শুনব বিভিন্ন ধরনের, সেভাবেই আজকের সকালটা কাটবে। তা আমরা গোপাল চক্রবর্তীর প্রথম কবিতায় যাচ্ছি। নমস্কার, সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কবিতা পড়ে শোনাচ্ছি আপনাদের। আশা করি ভালো লাগবে। সামগ্রিক সঞ্চালক মশাই বললেন যে সামগ্রিক যে বাতায়ন, সামাজিক বাতায়ন, তার উপরেই প্রথম কবিতাটি আছে। নাম হচ্ছে ঘষা কাঁচ। সংসারের আয়নাটা পারদ খসে গেছে কোন কালে, সুরিখানায় বেগ আক্কেলে হুল্লো, ওরাই তো আজ ভদ্র লোক এর আলখাল্লার প্রদর্শনী। নির্লজ্জ উত্থানে মাতোয়ারা, শৃঙ্খলের ঝনঝনানি, আবদ্ধ বিবরে শৃঙ্খলা ভঙ্গের উন্মাদনাই নাকি জীবন। বিপরীত দিকে ঘুরে চলেছে সহজ গতিতে ঘড়ির কাঁটা, সামনে নির্বাক কলম। আজ আর সৃষ্টির আকর নয়, উজ্জ্বল শনিতে উজ্জ্বলতর টাইগ্রিস, ইউফ্রেটিস, ব্যাবিলনের শূন্যদ্যান, আজ তালিবানের খেয়ালি নাট্যশালা। এরাই নাকি নবপ্রজাতির বুদ্ধিজীবী, সেলিব্রিটি, সমাজকে বুদ্ধ বানানোর মেকি কৌশল। মৌচাক ধ্বংসের খেলা, কেবল মধু হাতানোর ফন্দি। এই জংশনে কেবল মুখোশের হুড়োহুড়ি। আসলে ওই কবি বিমল চন্দ্র ঘোষ তিনি মুখোশ বলে একটি শক্তিশালী কবিতা লিখেছিলেন, যার প্রথম লাইনই ছিল সোনার পাহাড়ে ঘেরা মুখোশের দেশে মুখোশেরা মঞ্চপতি। আসলে তারই কিছু ছোঁয়া আমরা গোপাল চক্রবর্তীর প্রথম কবিতায় পেলাম। আসলে বাস্তব জগতের যে জাগতিক সমস্যা, আর বিশেষ করে যারা প্রগতিশীল চিন্তা ভাবনা করেন তাদের কাছে ব্যাপারটা তাদের মতন করে উপস্থাপিত করলেন। এবং অবশ্যই সমাজে এখন যে অবক্ষয়ী সংস্কৃতি চলেছে তার প্রতি একটা অঙ্গুলি হেলন অবশ্যই রয়েছে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সমস্ত ক্ষেত্রেই সংস্কৃতির একটা বাতাবরণ হয়তোবা কোনো একটা অন্য পথে চলেছে, যেটাকে ফিরিয়ে আনার চেষ্টা
গোপাল চক্রবর্তীর মতো কবিরাই চিরকাল করে এসেছেন। আমি এবার পূজা ইন্দুর কাছে যাচ্ছি তার প্রথম কবিতায়। নমস্কার, সকল দর্শককে আমার অনেক শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা জানিয়ে আমি আমার কবিতা পড়া শুরু করছি। অস্তিত্ব। দ্বিতীয় দিন। একই পথ চলতি রাস্তায় হঠাৎ দেখা, ব্যর্থতার রুদ্ধস্বরে পুরনো চিৎকার স্থগিত রাখলাম প্রেমিকের দুই নয়নের চেয়ে। মরুভূমির অন্তরালে বাধা ছিল বাঁধভাঙা জলোচ্ছ্বাস। মুখ ফেরাতেই তার তির্যক দিক, পথ চলার নতুন প্রয়াস, অতি দুর্বিষহ সে ব্যথার সম্মুখীন ছিল চলতি পথ। কালো আবর্জনায় পড়ে থাকা গাছটা, সময়ের অবসান ঘটতে ঘটতে ঘড়িতে আজ প্রায় 8টা। পূজা ইন্দুর প্রথম কবিতায় আমরা শুনলাম। আমরা চলে যাব মানিকদের কণ্ঠে তার কবিতায়। নমস্কার, আপনারা জানেন যে আমরা চোখ পত্রিকার পক্ষ থেকে এসেছি এবং আমাদের চোখ পত্রিকার মাধ্যমে আমরা সাংস্কৃতিক অঙ্গনে একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটানোর চেষ্টা করছি এবং আমরা যে কবিরা এখানে আমাদের আজকের অনুষ্ঠানে গোপাল চক্রবর্তী, পূজা ইন্দু আমরা আছি। আমরা সবাই কবিতার মাধ্যমে আমাদের সমাজের অনাচার এবং সমাজের মধ্যে ঘটে যাওয়া আমরা সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমার প্রথম কবিতার নাম কবিতা আমার। কঠিন কথা বলতে গেলেই আমার আড়ষ্ট হয় জীব, কঠিন শব্দ উচ্চারণে ভেঙে পড়ে কবিতার নড়বড়ে দুর্বল শরীর। কবিতা আমার এখন ওঠে না কবিতা হয়ে, নেই তার আগেকার প্রচন্ড তেজ। মুমূর্ষ রোগীর মতো প্রাণ তার সলতেহীন সন্ধ্যা প্রদীপ। আমার কবিতা এখন এড়িয়ে যায় অহরহ কঠিন বাস্তব। সমস্ত দেহেই সংক্রমিত হয়েছে তার দুরারোগ্য ভীতির ক্যান্সার। অপদার্থ নির্গুণ কবিতা আমার যেন স্যাঁতস্যাঁতে ধসে পড়া ভঙ্গুর প্রাচীর। নির্দয় শোষকের আগুন তাতানো চোখে ঝলসে যাওয়া কবিতা আমার, জানি না কখন আবার ফিরে পাবে প্রাণ। উত্তপ্ত হয়ে আমার কবিতাগুলো ভয়ঙ্কর প্রধানলে ছড়াবে আগুন, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে বিনষ্ট মানুষের লালসার চোখ। মানিকবাবু, আপনার কবিতার যে বিষয়টা উঠে এলো একটা ভাবে যে মানে নির্গুণ বিষয়টা, অর্থাৎ আজকে তো শুধু এটা কবিতার ক্ষেত্রে নয়, সমাজের সর্বক্ষেত্রেই দেখা গেছে একটা নির্গুণের ছড়াছড়ি। এটা যদি আমরা কবিতায় বলি তা না, আমরা সাম্প্রতিককালে সমস্ত রাজনীতির ক্ষেত্রে দেখছি, অন্যান্য সমস্ত রাজনীতি তো ছাড়া কিছু আমরা কেউ নই। সুতরাং সেই জায়গাটাতেই আমরা দেখছি মূলত গুণী মানুষরা ক্রমশ বসে যাচ্ছে, নির্গুণরা মাথা চারা দিয়ে উঠছে। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি, খুব সম্প্রতি আমরা আমাদের কোনো একটি রাজ্যে নির্বাচন হয়ে গেছে, হয়তো ফল ঘোষণা হবে, সেখানে দেখা যাচ্ছে আমি কোনো গুণ নির্গুণ সে বিষয়টাকে এভাবে আসতে চাইছি। দেখুন, যেই রাজনীতি করুক সেখানে একটা ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের কবিদের মধ্যে থাকতে পারে, আবৃত্তিকারদের মধ্যে থাকতে পারে, শিল্পী সাহিত্যিকদের মধ্যে থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে নির্গুণের ওপর মানুষের এখন আকর্ষণটা বেশি কিনা জানি না, কিন্তু কোনোভাবে তারা জায়গা করে নিচ্ছেন। যেমন হয়তো বা দেখা যাচ্ছে সেই রাজ্যে যদি সরকারের পতন হয়, এমন কোন সরকার আসে সেখানে যাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবা হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা হয়তো ক্লাস 10। হ্যাঁ, তো এটাই তো নির্গুণের বড় উদাহরণ। অর্থাৎ লেখাপড়া জানতে হবে না, কিছু করতে হবে না, আমি অমুক মন্ত্রী হব, এই বিষয়গুলো তো একটা এর মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এবার গোপাল চক্রবর্তীর কাছে আসি। আমার পরের কবিতা হচ্ছে অন্য প্রসঙ্গে লেখা। অনেকে গুলিয়ে ফেলেন এটা প্রেমের কবিতা, তা একেবারেই নয়। আপনারা বুঝে নিন, দর্শকদের মণ্ডলীর কাছে আমার। মাঝে মাঝে দেখা, বহুদিন পর দেখা, একেবারেই ভুলেছিলাম তোমাকে, সেই তুমি কি?
হারিয়েছ উজ্জ্বলতা, শুধু টেনে নিয়ে চলেছ নিজের হৃত যৌবনা দেহটাকে। কোথায় গেল তোমার সেই গ্ল্যামার? তন্ময় হয়ে তাকিয়ে থাকতুম তোমার দিকে, সঙ্গ পাওয়ার লোভে আনচান করত প্রাণ। অবশ্যই তোমার মতো আরও কয়েক সঙ্গদান করতো, তারাও প্রায়ই আমাকে টেনে নিয়ে যেতে বীর দর্পে, অবজ্ঞায় ঘৃণায় দুপাশে ঠেলে দিয়ে যতেক ঝামেলা। তোমাদের দেহে ভর করে চলে যেতুম উত্তরে দক্ষিণে, কখনো পশ্চিমে। জানি না আজও কোন মদিরার আকর্ষণে এ খুঁজে মরা। একান্ত অনিচ্ছায় ছেড়ে যেতে হবে আজই। তাই বিদায় বন্ধু, তুমিও চলে গেলে কালো ধোঁয়ার হাতছানি দিয়ে, আর বাতাসে বিষাদের মৃদু সুর তুলে। দর্শকদের একটা কথা আমরা আগেই জানিয়ে রাখি, বা আপনারা জানেনও, আমাদের অনুষ্ঠান কিন্তু লাইভ নয়, সরাসরি সম্প্রচারিত হয় না। কাজেই ধরুন একটু আগে আমি যে কথাটা বললাম, অনুষ্ঠান যেদিন দেখানো হবে সেদিন হয়তো দেখা যাবে যে নির্বাচনের কথা বললাম তার ফলাফল বেরিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে সেই প্রেক্ষাপটে কিন্তু এই কথাটাকে সেভাবে ধরবেন না। এটা আপনারা যারা আজকের ভাবনা বহুদিন ধরে চলছে, প্রতিদিন সকালে আপনারা দেখেন, এর নিয়মিত প্রচুর দর্শক তৈরি হয়েছে, আপনারা জানেন, সুতরাং সেইভাবে ব্যাপারটা বুঝে নেবেন। আমরা পূজা ইন্দুর কণ্ঠে বাজাব। আমার কবিতা প্রিয়জন। পত্তর জানি পৌঁছবে না দ্বার দ্বারে, ঘুমের শীতল পরশ ছুঁয়ে যাবে বারে বারে। নিদ্রাবিহীন মধ্য সকালে সে কি এখনো চেনে না আমারে? অলস বিকেলে তার সম্মুখীন হলেও আমি থেকে যাব কি তার আধারে? পূজার কবিতার মধ্যে এখানে একটা হয়তো বা একটা না পাওয়ার বেদনা, কি পাবো না, এরকম একটা ব্যাপার আছে প্রেমের ক্ষেত্রে। প্রেমও জীবনের একটা অবশ্যই মূল্যবান বিষয়। তো সেক্ষেত্রে তার কবিতা অবশ্যই আপনাদের ভালো লাগছে, পর্দার ওপারে যারা রয়েছেন। আমরা এবার মানিকদের কণ্ঠে চলে যাব। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, আবার কালের আবর্তে যার যতটুকু কর্ম করে আবার ফিরে যাই। আমাদের প্রত্যেকে যদি আমরা মানুষের জন্য কিছু করে যেতে পারি, বা মানুষের ভালোর জন্য, কারণ আমরা অমর হয়ে পৃথিবীতে কেউ আসেনি। সুতরাং সেই প্রেক্ষাপটেই আমার দ্বিতীয় কবিতা শিরোনাম শেষ বিদায়ের আগে। একদিন চলে যাব পৃথিবীর মায়াময় কোল ছেড়ে, এ কথা নিশ্চিত। তবু যতক্ষণ বেঁচে আছি, নিরন্ন ভাগ্যহত মানুষের দুর্দশা ঘুচাবার তরে দেহের সমুদয় রক্তকণা নিঃশেষে করে যাব দান। আমি ধূপের মতোই পুড়ে পুড়ে ছড়াবো সুঘ্রাণ প্রতিটি ঘরে। হৃদয় তন্ত্রীতে মোর বাজবে নিশি ভোর মানুষের দুঃখ সুখের গান। আমি এক চরম দুঃসময়ের কবি, স্বার্থমগ্ন পৃথিবীতে মানুষকে ভালোবেসে তাই রেখে যাব আমার রক্ত মাংস হাড়। মানুষের উপকারে আমার বেদনা রাখি জল, ঝরে যাক অকাতরে। নিঃস্ব গরিব যারা আমার দেবতা তারা, তাদের কল্যাণে আমি নিঃশেষে বিলাব সব। রিক্তের হাসি গানে একাত্ম হবে আমার সকল স্বপ্ন সাদ। শেষ বিদায়ের আগে আমি অন্তিম বাসনা আমার দুস্থ মানুষের তরে চিরজীবন্ত হবে। আমি অমর হয়ে রব অনন্তকাল রিক্ত নিঃস্ব মানুষের আত্মার ভিতর। শুনলেন মানিকদের কণ্ঠে স্বরচিত কবিতা। তো সুকান্ত ভট্টাচার্য অনেক আগেই বলেছিলেন, লিখেছিলেন, চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। অবশ্যই আমরা তো কেউ থাকবো না, কিন্তু পরবর্তী প্রজন্মের প্রতি একটা দায়িত্ব থেকেই যায়। সেইভাবেই কবি সাহিত্যিক তারা সেভাবেই চলাচল করে। এবং সত্যি কথা বলতে আমরা একটা কথা সবসময় আমি বলি, কবি ছাড়া জয় বৃথা। কবিরাই সমাজ গঠনের একটা মস্ত কারিগর। তবে দুঃখের বিষয়, শিক্ষার মান যেভাবে দিনে দিনে
নেমে যাচ্ছে, তাতে কবিদের কবিতা বোঝার লোক কিন্তু ক্রমশ কমছে। এটা যতটা বাড়বে সেদিকে তাকিয়ে আজকের ভাবনার এই প্রচেষ্টা, যেটা কবিদের নিয়ে এই প্রচেষ্টাটা চ্যানেল ভিশন কর্তৃপক্ষেরও একটা মানবিক রূপ অবশ্যই আপনারা বলতে পারেন। তো যাই হোক, আমরা আবার চলে যাব গোপাল চক্রবর্তীর কাছে। আসলে আমরা সকলেই বলি যে আমরা সমান, এই কথাটা যে একেবারে বাস্তবসম্মত নয়, তাতে এই কবিতায় বলার চেষ্টা করেছি। কবিতাটার নাম স্বাধীনতার কাঙাল। ই আবার কোন পূজা গো বাবুরা, কচি বাচ্চাগুলা মাগি মরদগুলা কেমন সাজ কইরে খাটে বাটে হেঁটে চলে, হাতে ধরা নিশান, ইহাদিকে কোনো কান নাই বাবুরা। সোরেন মাস্টার কয় কি এক স্বাধীনতা, স্বাধীনতা সে আবার কি রে বাবুরা। সোরেন মাস্টার আরো কয় মোরে এখন কাউর অধীন লয়, মানুষ যেমন খুশি থাকবে, কোনো নিয়ম শাসন মানবেকলা। বল না বাবুরা, চৌধুরী বাবুদের খাদাইনে আর ব্যাগার খাইতে হবে এগুলা। পুরা মজুরি দিব্যাক আর চক্ষু রাঙ্গাই বেকলা বদমাস ম্যানেজারটা। বুগনি দিব্যাকলা ভোট বাবুরা, মিথ্যা প্রতিশ্রুতি, মোরা প্যাট আর পিঠের মার হজম কইর বুকলা। বিনা জুলুমে মোরা মারাং বুড়ুর পূজা করতে পারব ওই বাবুদের মতো। শহরের বাবুরা আর মোদের কচি ডাগর মাইয়াদের পানে 20 লজর ফেলবেকলা, তাদের নিয়ে ফুর্তি করবেকলা। মোদেরও তো শখ যায় বাবুরা, অমন রঙিন কাপড় উড়াইয়া টুকুন মজা পাই, গতরে কানির বদলে আস্তা কাপড় পরি। মোদের শিশুগুলা লেখাপড়া শিখে ওই শহরে বাবুদের মতো মানুষ হোক, মাথার উপর তাজা খড়ের ছাউনি, লয় তো একটা আস্ত টিনের তালা। মোরা গলা ফাইটে কইতে পারি এই জমিটুকু মোর, হ্যাঁ বাবুরা এই জমিটুকু মোর। বল না বাবুরা, মোরা তোদের স্বাধীন মুলুকের মানুষ লই, মোরা হয় গাড়িতে উড়াইতে চাই না, কেবল এই মাটি দিয়ে মা বইলা ডাকিতে লারি। বল না বাবুরা, মোরা স্বাধীন মুলুকের মানুষ লই, মোরা মানুষ লই। আসলে এই কবিতার মধ্যে যেটা ফুটে উঠেছে সেখানে দেখা যাচ্ছে যে আমরা তো আসলে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, অর্থনৈতিক স্বাধীনতা পাইনি, এবং প্রকৃত অর্থে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি কিনা সেটাও অনেক তর্কের বিষয়। কারণ কত বছরের জন্য এটা লিজ দেওয়া হয়েছে, এই সমস্ত অনেক রকম কথা উঠে আসে অতীতে, তার মধ্যে আমরা যেতে চাইছি না। কিন্তু বস্তুত এই দেখা যাচ্ছে যে স্বাধীনতা অর্থনৈতিক সমস্যা থেকে কিন্তু সব সমস্যাগুলো এসে থাকে। আর সবচেয়ে যেটা বড় কথা, ভোট নামক একটা যোগ্য আমাদের দেশটাকে ক্রমশ আরো ছারখার করে দিচ্ছে। আমার মনে হচ্ছে সম্ভবত ভবানী প্রসাদ মজুমদার কবিতাটি লিখেছিলেন, ওই ভোটের আগে আসুন বসুন যেন কতই আপন, ভোট ফুরলেই ভোল বদলান, ফুর্তিতে দিন যাপন। ভোটের আগেও রাস্তাঘাটে যায় দাদাদের পাওয়া, ভোট ফুরলে দেশ জুড়লে সবাই হাওয়া হাওয়া। জিতলে বলেন গণতন্ত্র, জয় জনগণ জিন্দাবাদ, হারলে চাচান রিগিং রিগিং, যায় না কারোই নিন্দাবাদ। ভোটের আগে অষ্টপ্রহর কেঁদে কেটে চোখের কোণে হবেই ঘা, ভোট ফুরলেই অন্ন বুলি, ভোটাররা সব চুলোয় যা। এই যে ব্যাপারগুলো, এইটাও আমাদের দেশে চলে এসছে, যার ফলে আমরা যখন সাম্প্রতিককালে যে উত্তরপ্রদেশের হাথরসের যে ঘটনা দেখি, হাথরস বলে আমি পশ্চিমবঙ্গকে চাপা দিতে চাইছি না, পশ্চিমবঙ্গ অনেক ঘটনা এরকম ঘটেছে, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু হাথরসের ঘটনাটা তো আরো মর্মান্তিক এই মুহূর্তে। এবং ওই যে সেই কবি গোপাল চক্রবর্তীর কণ্ঠ থেকে যে কথাগুলো বেরিয়ে এলো, যে ভাষাগুলো বেরিয়ে এলো, এগুলো তো অনেকটা সেই দলিত শ্রেণীর ভাষার মতন, যারা নিম্নবর্ণের মানুষ, তো তাদের উপর অত্যাচারটা তো অবশ্যই বন্ধ হওয়া দরকার আছে। তাদের তো এত নিজেদেরকে সেই ঠেকিয়ে রাখার ক্ষমতা নেই। কবিরা পদ দেখাবে, এটা সত্যি কথা, কিন্তু সঙ্গে সঙ্গে রাজনৈতিক সচেতন মানুষদেরও আরো সচেতনতার মনে হয় প্রয়োজন আছে। পূজা ইন্দুর কণ্ঠে যাচ্ছি পরবর্তী তার কবিতায়। দেখা যাচ্ছে যে সময় পরিবর্তনের সাথে সাথে মানুষও অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে।
পরিবর্তন হচ্ছে, তাদের দেওয়া কথা, তাদের দেওয়া প্রতিশ্রুতি সেগুলো মিথ্যে হয়ে যাচ্ছে, তা নিয়েই আমার একটি লেখা। এমনটা আজ কেন মনে হচ্ছে তুমি এক অজানা শহর, ভালোবাসা কোথায় হারিয়েছে সবটুকু জুড়েই অভিমানের বহর, স্মৃতি যারে জড়িয়ে আছে আজই জীবন, মিথ্যে হলেও তুমি তো চেষ্টা করেছিলে হতে আমার আপন, তবে আমি তো কবেই স্বীকার করেছি আমার পরাজয়, অনস্বীকার্য অসাধারণ ছিল তোমার সে অভিনয়। তো একটা কথাই আছে, আমি মানে পূজার কবিতার প্রেক্ষাপটে উনি কি ছোট্ট কবিতা লিখেছেন। মানিকদা বোধহয় কমলেশ পালের নাম শুনেছেন, যে লোকে পাখি পোষে আমি পুষি ভালোবাসা বুকের খাঁচায়, 29 বছর ধরে সে সর্বক্ষণ ডেকে যাচ্ছে নিরর্থক ভাষায়। আমি বলি ভালোবাসা যাকে ডাকছো সে কি শুনতে পায়, সোমা ঘোষ ঠিকানা বদল করে তুমি আজ সোমা বসু রায়, তবু ছিন্ন ফটোখানা ঘুরিয়ে ফিরিয়ে গোপন তরঙ্গে আজও রাখি, ভালোবাসা পুষি আমি লোকে পোষে পাখি। আসলে ভালোবাসাটা অন্তরের ব্যাপার, আর এখানে পাওয়া না পাওয়া, পূজার দৃষ্টিতে তার বয়সে হয়তো একভাবে দেখছে, কিন্তু বিষয়টার গভীরতা বোধ হয় আরো ভেতরে। আচ্ছা, আবার মানিকদের কণ্ঠে আমরা যাই। আমরা অনেক সময় ভাবি যে এ আমার প্রতিদ্বন্দ্বী, সে আমার প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমি বলি আমার প্রতিদ্বন্দ্বী আমি। আজকাল আমাকেই আমার প্রতিদ্বন্দ্বী বলে মনে হয়। স্খলনে পতনে আমি দিক চিহ্নহীন, চোখের সম্মুখে ঝুলানো আমার সারি সারি লোভাতুর পদবী পদক, তাই অতি নগণ্য মূল্যে বেচে দেই অমূল্য আদর্শ বিবেক, ক্ষমতার মসনদে চেপে ভুলে যাই সাথীদের রক্তাক্ত মুখ। ইতিহাসের শিক্ষা হয় অপাঠ্য সার, নির্গুণ মন্ত্রী হই গুণীদের ঠেলে, আমি তখন চোখ বুঝেই পেরুতে চাই সহসা ডেঞ্জার সিগন্যাল, জনতার রক্তমূল্যে কেনা গণদাবি গণ অধিকার স্থান করে দিই মিথ্যের বেসাতি গে, মুখোশের আড়ালে ঢাকি গণতন্ত্রের সুবর্ণ সুযোগ, ভেঙে দিতে চাই ঘৃণ্য হাতে শুধু শহীদের রক্ত মাখা স্মৃতির সোপান। আসলে আমার প্রতিদ্বন্দ্বী আমি, তাই আমাকেই আমার বড় বেশি ভয়। সেটা তো এখন মানুষ তো নিজের ছায়াকেও নিজে বিশ্বাস করে না, এখন যেমন এটাও একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর খুব সম্প্রতি আপনারা মার্কিন আমেরিকাতেও দেখলেন যে গণতন্ত্র ধ্বংসের, মানে সত্যি কথা বলতে গেলে আমেরিকার নির্বাচন আমরা কখনো এইভাবে দেখিনি, বা যে পরিমাণ যে ভাবে হলো বিষয়টা কোনোদিন এভাবে ভাবা হয়নি। অর্থাৎ সারা পৃথিবীর পরিস্থিতি যেন দ্রুত বদলাচ্ছে, এটা শুধু ভারতবর্ষ নয়, সর্বত্র একটা ছায়া পড়ছে, অর্থাৎ মানবতার একটা পতন দিনে দিনে এগিয়ে আসছে। আমরা যাব গোপাল চক্রবর্তীর কাছে। গোপাল চক্রবর্তী দীর্ঘদিন ধরে এই অঙ্গনে আছেন এবং তার অনেক দেখার চোখ, অনেক কিছু দেখেছেন, আবার চোখ পত্রিকার চোখ দিয়েও দেখেছেন। সুতরাং উনি ওনার কথা কিছু বলুক, কি কবিতা বা কি বলবেন এবার। আসলে আমাদের চতুর্দিকে আমরা যতই মানবতার জয়গান গাই, মানবতার উত্তরণের প্রয়াসী হই, তার জন্য কবিরাও তার সঙ্গী অবশ্যই, কিন্তু আদপে দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠ হয়তো শতকরা 90 জন মানুষই কোনো না কোনো রকমভাবে কোনো গোষ্ঠী বা কোনো সুবিধার পেছনে যাচ্ছেন, এবং যারা সত্যি সত্যি মানুষের কাজ করতে যাচ্ছেন তাদের ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে কানমাটারের জঙ্গলে। তো সেইটার ভিত্তিতেই, অর্থাৎ যারা মানুষের কাজ করবে তারা মানুষের সমাজে, বিশেষ করে বর্তমান মানব সমাজ, ভারতীয় সমাজ, বিশেষ করে বাংলা বা কলকাতার সমাজে তাদের কোনো দাম নেই, তারা মানুষের কাছে স্ট্যাম্প হয়ে যায়, বুদ্ধ বলে, বোকা, নির্বোধ। সেই নিয়ে একটি ছোট্ট কবিতা, তুনিরহীন অভিমন্য। এসে দাঁড়িয়েছি একেবারে খোলা রাস্তায়, যেমন সকলে এসে দাঁড়ায় আর কি, একটু বাতাস পাবো বলে। এখানে কেবল কুণ্ডলি পাকানো বিষের বাহাদুরি,
রাস্তার নালাগুলোর মুখ বন্ধ, উপরে বিষ জল হুঙ্কার দিচ্ছে। বাঁচতে চাস তো? মজা করে ঝাঁঝরির মুখগুলো উস্কে দিলুম, ঠিক যেমনভাবে তোমরা মিয়ে যাওয়া উনুনকে উস্কে দাও, সেরকমই আর কি। বিষ দৃষ্টি সুসুর করে নিস্তেজ হয়ে গেল। বকম বকম আওয়াজে ওরা আসে, মাঝে মাঝেই ভিড় করে চোখ রাঙাবে, অসার দুর্বল বাহাদুরির তাগিদে। যদি পায় আমার মতো এক তুনিরহীন অভিমন্যু। আমাদের জানেন তো আমরা সময়ের নিগড়ে বাঁধা, আমাদের সময় ক্রমশ সংক্ষিপ্ত হয়ে আসছে আজকের অনুষ্ঠানে। আমরা পূজা ইন্দুর কাছে চলে যাচ্ছি। আমার শেষ কবিতা স্থলচ্ছবি। নড়ে যায় বিশ্বাসের ভিত, হয়ে উঠি ভিতার্ত। এতকাল ধরে গড়ে নেওয়া প্রিয় জন্মভূমি বদলে যায়, বদল হয় পরিচিতি তার। কে যেন দুলিয়ে দেয় আমাকে, বলে ওঠে তোমার বাসস্থান সুরক্ষিত নয়। প্রবাদ প্রতিম ক্রমশ বাসা বাঁধতে লেগেছে কীট ঘুণ পোকা। ঐতিহ্যের মিনারে ধাক্কা লাগে জোর, নড়ে ওঠে শক্ত চৈতন্যের প্রস্তর ভিত্তি। এখন সময় অতীব দুঃসময় নৈকট্যের, পাশাপাশি শান্তির নির টলটলায়মান। আমরা চলে যাচ্ছি মানিক দের কণ্ঠে। আমার শেষ কবিতা ফিরে যাচ্ছি। কোথায় যাব জানি নে, তবে একথা ঠিক আমি ফিরে যাচ্ছি। কোথায় তাও অনিশ্চিত। এতকাল মানুষের ঘৃণা অভিশাপ নিয়ে আমি যে পাথর হয়ে গেছি। আসেনি খুশির ফল্গধারা যা আমাকে ভাসিয়ে নিতে পারে। জীবনে চলার পথে কেবলই চোরাবালি। মানুষে মানুষে দেখি কত ব্যবধান। কোথায়ও শান্তি নেই, কোথায়ও আলো নেই, শুধু অন্ধকার। হতশ্রী কুয়াশায় ঢেকে আছে আমার চারপাশ। কেউ নেই, কিছু নেই, শুধু অন্ধকার। আসলে এই অন্ধকারটাই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন। যে ওই যে রবীন্দ্রনাথ তো প্রায় তার বিভিন্ন লেখায়, গানে, কবিতা একটাই কথা বলেছেন, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। তো বা আলো আমার আলো, গো আলোয় ভুবন ভরা। অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের যে প্রচেষ্টা, সেই চেষ্টাগুলোই আজকের যারা কবি, আজ যারা আমাদের আজকের ভাবনা, আজকের সকালের শরিক, যেমন আমাদের মধ্যে ছিলেন গোপাল চক্রবর্তী, ছিলেন কেন এখনো আছেন, আচ্ছা পূজা ইন্দু আর মানিক দে, তারা সকলে মিলেই একটা অন্ধকার থেকে আলোকে উত্তরণের বার্তাই দিয়েছেন। তা আমরা আর কবিরা তাদের বিভিন্ন কবিতার মধ্য দিয়ে যেটা শেখাচ্ছেন বা বলছেন, সেটাই তো আমরা শিখছি বা মানুষেরা অনুসরণ করছেন। কাজে কবিদের একটা বিশাল দায় দায়িত্ব থেকে যায়। এই কথা বলে আমি তাপস নাগ আজকে গোপাল চক্রবর্তী, পূজা ইন্দু ও মানিকদেরকে সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাবার আগে প্রতিদিন যে কথাটা বলতে ভুল করি না, আপনারা জানেন যে আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।